ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা প্রথম যে ভিডিওটা ছিল তোমাদের ক্লাস 12-এ, প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কে বাঁচায় কে বাঁচে। ঠিক তোমাদেরই তেমনি 12-এর আর একটা ইম্পর্টেন্ট গল্প ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ। আচ্ছা, আগে জানতে হবে যে তোমরা ছবিটা দিয়ে দেখতে পাচ্ছ, দেখো ছবিতে একটা মন্দিরের ছবি আছে আর একটা মসজিদের ছবি আছে। এখানে বোঝাই যাচ্ছে যে কোনো ধর্ম রিলেটেড, অর্থাৎ মন্দির মানে আমাদের হিন্দু ধর্ম আর মসজিদ মানে ইসলাম ধর্ম। তাহলে এখানে এটা ধর্ম রিলেটেড গল্প। এই যে সৈয়দ মুস্তাফা সিরাজ আসলে এই গল্পের সাহায্যে আমাদেরকে এটাই বোঝাতে চাইছে যে আমরা যে ভারতবর্ষে বাস করি এখানে কিন্তু জাতপাতের প্রচুর ভেদাভেদ আছে। আর তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বেশি জাতপাতের ভেদাভেদের মধ্যে হিন্দু আর মুসলমান। তো এই সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি গল্পের সাহায্যে আমাদেরকে এটাই বোঝাতে চাইছিলেন যে আমরা ভারতবাসী, এটা আমাদের প্রথম পরিচয়, যেখানে জাতপাতের ঊর্ধ্বেও প্রথমে আমাদের ভারতবর্ষের বা আমাদের ভারতীয় বলা হবে। তো সেইটা বোঝানোর জন্য সাধারণ মানুষকে এই ধরনের একটা গল্প তিনি লিখেছিলেন। তো এইবার আমরা এই গল্পের প্রধান চরিত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে আমাদের গল্পের নাম কি? ভারতবর্ষ। কার লেখা? সৈয়দ মুস্তাফা সিরাজ। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ গল্প, এটা মনে রাখবে, এটা নেওয়া হয়েছে শ্রেষ্ঠ গল্প থেকে। এই গল্পে আমরা যে প্রধান চরিত্রগুলো দেখব, প্রথম হচ্ছে এই গল্পের প্রধান যে চরিত্র সে হচ্ছে একজন বৃদ্ধা, মানে এখানে একজন বয়স্ক মহিলা গল্প আমরা পড়ব। চৌকিদার, চৌকিদার মানে তোমরা জানো যারা গ্রামে পাহারা টাহারা দেয় চোর ডাকাতের হাত থেকে রক্ষা করবার জন্য। তো মেন যে দ্বিতীয় চরিত্র সেটা হচ্ছে চৌকিদার। আর একটা মেন চরিত্র হচ্ছে মোল্লা সাহেব, অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে মুসলমান বা ইসলাম ধর্মের দিক থেকে একজনকে একটা ক্যারেক্টার এখানে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোল্লা সাহেব। তারপর হচ্ছে ভট্টাচ মশাই। ভট্টাচ মশাই নামটা শুনে বুঝতে পারছো এটা একজন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করবার জন্য নেওয়া হয়েছে। এছাড়া কিছু অপ্রধান চরিত্র আছে, সেই চরিত্রগুলো কি? চাওয়ালা জগা, নকরি নাপিত, নিবারণ বাগদি, ফজলু শেখ, করিম ফরাজি। তাহলে এই যে প্রধান প্রধান চরিত্রগুলো আমরা দেখলাম, এই চরিত্রগুলো নিয়েই এই সৈয়দ মুস্তাফা সিরাজ সুন্দর একটা গল্প আমাদের সামনে তুলে ধরেছে। তো এইবার আমরা এই গল্পের প্রধান বিষয়ে বা প্রধান বিষয় আলোচনাতে চলে যাব। তাহলে তোমরা এবার গল্পটা মন দিয়ে শোনো। প্রথমে যে বৃদ্ধার কথা বললাম, তোমরা প্রথমে এই গল্পটাতে কি জানতে পারবে? একটা গ্রামের পরিবেশ কেমন হয়। এখানে একটা গ্রামের পরিবেশের কথা বলা হয়েছে যে শহরের রাস্তার মোড় থেকে কিছুটা ভেতরে গিয়ে গ্রামটা, গ্রামে তেমন মানুষজন থাকে, কম থাকে আর কি মানুষজন। আর যারাও থাকে তারা হচ্ছে সব চাষবাস, এই ধরনের সাধারণ মানুষ। আর গ্রামে এখন ইলেকট্রিসিটি নেই, আর গ্রামের পাশে একটা ছোট্ট বাজার আছে, সেই বাজারে দু একটা চায়ের দোকান, মনোহরি দোকান, আর তার পেছনে বাঁশঝাড়, আর পেছনে ইটভাটা কয়েকটা আছে। আর যে গ্রামে, অর্থাৎ এই বৃদ্ধা প্রধান চরিত্র, সে যে গ্রামে যাবে আর কি, সেই গ্রামের কথা বলছি। তাহলে একটা সাধারণ গ্রাম। তো সেই গ্রামে কি হয় তোমরা জানো, বর্ষাকালে বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু শীতে যদি বৃষ্টি হয় সেটা অনেকটা কষ্টদায়ক। তো এই গল্পে দেখা যায় প্রথম দিকেই যে শীতকালে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে গ্রামের যে মানুষ, আমি প্রথমে বলেছিলাম যে গ্রামের মানুষের প্রধান কাজ কি? চাষবাস করা। তাহলে চাষবাস কারা করে? নিশ্চয়ই চাষিরা করে। তাহলে এই যে যারা চাষবাস করে, যে চাষি, তাদের যেহেতু ধরো শীতকালে যদি এখানে বৃষ্টিপাত হয় তাহলে তাদের যে ফসলগুলো থাকে সেই ফসল নষ্ট হবে। তো তখন যারা হিন্দু ধর্মের লোক তারা ভগবানকে ডাকছিল, যারা মুসলমানদের লোক তারা ইসলাম মানে তাদের আল্লাহকে ডাকছিল। শেষে তারা বলছিল আমাদের হয়তো কেউ আর বাঁচাতে পারবে না, না আল্লাহ বাঁচাতে পারবে না ভগবান বাঁচাতে পারবে। এই নিয়ে তাদের মধ্যে কথা তর্কাতর্কি আলোচনা হচ্ছিল। আবার চায়ের দোকানে কী হয় তোমরা জানো, শীতকাল মানে শীতকালে যদি বৃষ্টি হয় আর তখন যদি মানুষ চায়ের দোকানে যায়, চায়ের দোকানে যাওয়ার পরে তারা একদম গ্রামের সাধারণ মানুষের আলোচনা থেকে শুরু করে, আলোচনা শেষে রাজনীতিবিদ, সিনেমার আর্টিস্ট, চলচ্চিত্রে যারা থাকে তাদের নিয়ে আলোচনা করে, এটাই চলতে থাকে। ঠিক এই আলোচনার সময় এই যে গল্পের প্রধান চরিত্র, আগেই বলেছি বৃদ্ধা, ঠিক এই ঝড় জল রাতে সবাই যখন চায়ের দোকানে গল্প করছে তখন ওই ঝড় জল রাতে ভিজতে ভিজতে একজন বৃদ্ধা ঠিক চায়ের দোকানে এসে বলছে যে আমাকে এক কাপ চা দাও। এবার সাধারণ ব্যাপার, এই ঝড় জল রাতে যদি একটা বয়স্ক মহিলা রাতে যদি এসে বলে চা দাও, সবাই তার দিকে তাকাবে। তখন সাধারণ লোকজন যারা ছিল তখন বৃদ্ধাকে বলছে যে তুমি এই ঝড় জল রাতে কোথা থেকে এলে? তখন এই বৃদ্ধা এত মেজাজ, মানে হাই মেজাজে বলছে তাতে তোমাদের কাজ কি? যাই হোক, সবাই দেখলো যে বৃদ্ধা একটু চনমনা লোক আছে। তারপর যখন চা খাওয়ার পরে যখন টাকা ফাঁকা দিল, তারপর বললো যে তুমি থাকো কোথায়? তখনও বৃদ্ধা আরও রেগে গিয়ে তাদেরকে আবার ঠিক ওই রকম কটূক্তিভাবে উত্তর দেয়, তাদের তোমাদের কাজ কি? এই বলে বৃদ্ধা চায়ের দোকানে টাকা মিটিয়ে দিয়ে সে কী করলো, পাশে গিয়ে ওই যে গাছপালা থাকে গ্রামের, সেই বড় গাছপালার কোটরে গিয়ে শুয়ে পড়লো বা বসে পড়লো। আসলে বোঝা গেল যে বৃদ্ধা আগে থেকেই গাছপালার পাশে থাকা অভ্যেস আছে। আবার চার দোকানে যেমন আলোচনা হচ্ছিল তেমন আলোচনা হলো।
তার ঠিক পরে, অর্থাৎ পরে সকালে, কদিন পরে সকালে দেখা যায় যে ওই বটগাছের গোড়াতে যে বৃদ্ধা ছিল সেই বৃদ্ধা কোনো নরণচরণ নেই। তখন সাধারণ ব্যাপার, একটা গ্রামে যদি কোনো বৃদ্ধা যদি পড়ে থাকে তাহলে মানুষ তো দেখতে আসবে, তখন মানুষ তাকে দেখতে আসে। দেখতে আসার পর দেখে যে বৃদ্ধার কোনো সারা শব্দ নেই, তখন তারা ঠিক করে পুলিশকে দেবে। তখন গ্রামের, আগেই বলেছিলাম, গ্রামে যে পাহারা দেয় সেই চৌকিদার, তখন গ্রামের মানুষজন চৌকিদারকে ডেকে নিয়ে এলো। গ্রামের মানুষজন ভেবেছিল যে এই বৃদ্ধার মারা গেছে, পুলিশকে খবর দেবে। চৌকিদার বলছে একজন বুড়ি, তার কোনো খবর নেই, তাহলে পুলিশ ডেকে কী হবে, তোমরা এক কাজ করো, পাশে নদী আছে, নদীতে ফেলে দিয়ে এসো। ওই গ্রামের যে হিন্দু পরিবারের লোকজনরা ছিল তখন কি করলো, এই যে বৃদ্ধ বুড়ি তাকে মৃত ভেবে সবাই তখন কি করলো, তাকে চ্যাংদোলা করে নিয়ে নদীতে ফেলে দিয়ে হলো। আর সবাই অপেক্ষা করছিল বিকেলে হয়তো শকুন বা যাই হোক এই ধরনের প্রাণীরা বা পাখিরা এসে হয়তো লাশটাকে খেয়ে যাবে। কিন্তু বিকেলবেলা ঠিক একটা অন্যরকম দৃশ্য দেখা গেল। এই যে বৃদ্ধা, এই বৃদ্ধা, তাহলে সবাই কি কিসের জন্য অপেক্ষা করছিল, যে গ্রামে যারা ওই লাশটাকে ফেলে দিয়েছিল নদীতে, তারা ভাবছিল বিকেল হয়তো চিল বা শকুন এই জাতীয় কোনো প্রাণী এসে তাদেরকে খেয়ে নেবে। যাই হোক, কিন্তু বিকেলে ঠিক অন্য দৃশ্য দেখা গেল। ওই যে লাশটা দেখা গেছিলো, মানে বুড়ির যে লাশটা ফেলে দিয়ে এসেছিল, সেই লাশটা ওই গ্রামের কিছু যে মুসলমান সম্প্রদায়ের লোক আছে তারা তাকে আবার চ্যাংদোলা করে নিয়ে আসছে। আর যখনই চ্যাংদোলা করে সেই বাজারে নিয়ে আসছিল, তখন ওই যে গ্রামে যে হিন্দু সম্প্রদায় যারা লোক ছিল তারা চায়ের দোকানের বা আশেপাশে আগে থেকেই ছিল। তাহলে নদী থেকে যখন এই মুসলমানরা তাকে লাশটা নিয়ে আসছিল, তখন তাদেরকে দেখে রাস্তা দাঁড় করালো। দাঁড় করে জিজ্ঞেস করলো কী ব্যাপার, এই বুড়িকে এইভাবে নিয়ে আসলে কেন? তখন ওই যে মুসলমান সম্প্রদায় যারা লোক ছিল তারা তখন বলছে, বৃদ্ধ যেহেতু মুসলমান তাই তাকে কবর দিতে হবে, তাই আমরা তুলে নিয়ে এসেছি। এদিকে যে হিন্দু যারা ছিল তারা তো অলরেডি আগে থেকেই দোকানে বা বাজারে ছিল, তারা তখন বলছে যে না, বুড়ি হিন্দু, তাহলে বুড়িকে তোমরা এইভাবে কবর দিতে পারো না, কারণ হিন্দু ধর্মে কবর দেওয়া যায় না। এই নিয়ে এবারে হিন্দু আর মুসলমান দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। তখন বুড়িকে ওই ঠিক রাস্তার মাঝখানে, মানে যে বৃদ্ধ বুড়ি তখন মৃত অবস্থায় তাকে রাস্তার উপর রাখা হলো। রাস্তার একদিকে এই হিন্দু সম্প্রদায়ের লোক আর একদিকে হচ্ছে মুসলমান সম্প্রদায়ের লোক, দুদিকে লোক, তারা বাড়ি থেকে যে যার মতো শস্ত্র নিয়ে এসে তাদের মধ্যে একটা লড়াই বেঁধে গেল। কিন্তু এই যে চৌকিদার সাহেব, এই চৌকিদার সাহেব দায়িত্ব হচ্ছে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাই এই চৌকিদার সাহেব তখন কী করলো, একটা বড় লাঠি নিয়ে এসে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঠকাঠক করে আওয়াজ করছে। একদিকে হিন্দুরা আসছে, একদিকে মুসলমানরা আসছে। এবার এই যুদ্ধের মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে দেখো, এই যে মোল্লা সাহেব, এই মোল্লা সাহেব হচ্ছে তখন মুসলমানদের দিক থেকে নির্দেশ দিচ্ছিল, তখন বলছিল যে জেহাদ জেহাদ, যুদ্ধ যুদ্ধ। আর এদিক ঠিক আবার ভট্টাচার্য মশাই, ইনি আবার হিন্দু ধর্মের থেকে প্রতিনিধিত্ব করছিল, ইনি বলছিল জয় মা কালী অবতীর্ণ হও। এই বলে একদিকে মুসলমানরা এগিয়ে আসছে, একদিকে হিন্দুরা এগিয়ে আসছে। আর ঠিক এই মাঝখানে এই যে চৌকিদার সাহেব একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর বা ঠক ঠক করে আওয়াজ করছে। এক পা যদি এই মুসলমানদের দিক থেকে এগোচ্ছে তখন তাদেরকে আটকে রাখছে, আর যখন হিন্দুরা এগোচ্ছে তখনকে আটকে রাখছে। এইভাবে অনেকক্ষণ ধরে কিন্তু এই চৌকিদার এই যে দুটো সম্প্রদায়, আলাদা আলাদা সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ের মধ্যে যাতে কোনো রকম দ্বন্দ্ব না বাঁধে তার জন্য ঠিক মাঝখানে দাঁড়িয়ে প্রোটেকশন দিচ্ছিল। ঠিক সেই সময় এই যে বৃদ্ধর কথা বললাম, আচ্ছা এখানে আরেকটা কথা আলোচনা আছে, সেটা হচ্ছে এই বুড়ি হিন্দু না মুসলমান এইগুলো প্রমাণ করার জন্য দেখো যে চাওয়ালা জগা, নকরিনা পিত, নিবারণ বাগদি, ফজলু শেখ, করিম ফরাজি, এরা প্রত্যেকে কি করলো, কেউ হিন্দুদের তরফ থেকে কিছু প্রমাণ সাক্ষী দিল আর কেউ মুসলমানদের তরফ থেকে প্রমাণ সাক্ষী দিল। যেমন কেউ বলল সকালবেলা আমি বুড়িকে ফজরের নামাজ পড়তে শুনেছি, আবার হিন্দু ধর্ম থেকে বলল যে আমি সকালবেলা বুড়িকে হরিবল হরিবল বলতে শুনেছি। এইভাবে কিছু লোক বলল বুড়ি হিন্দু, কিছু লোক বলল বুড়ি মুসলমান। এই নিয়ে অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা ছিল। কিন্তু শেষে যখন এই চৌকিদার দ্বন্দ্বটা আটকালো, কিছুক্ষণ পর দেখা গেল যে চৌকিদারের পক্ষেও আর এই দ্বন্দ্ব আটকানো সম্ভব না। ঠিক গল্পের শেষের দিকে দেখা যায় এই যে বৃদ্ধা, সেই বৃদ্ধা তখন ঠিক আস্তে আস্তে উঠে বসলো এবং হালকা করে একটু হাসছিল। তখন কেউ একজন তখন চৌকিদারকে জিজ্ঞেস করলো, বুড়ি তুমি বেঁচে আছো? তখন সেই বুড়ি ঠিক আগের মতো মেজাজ সরে বলল যে চোখের মাথা খেয়েছিস মিনসেরা, এই কথা বলে। তারপর আবার যখন জিজ্ঞেস করে যে বুড়ি তোমার বাড়ি কোথায়, তুমি বেঁচে আছো, এই ধরনের কথাগুলো যখন বলে, তখন বুড়ি আবার এগিয়ে গিয়ে তাদেরকে ঠিক একই রকমভাবে তিরস্কার করে। তারপর আস্তে আস্তে দেখা যায় যে এই যে বৃদ্ধ বুড়িটা, সে আস্তে আস্তে বিকেলবেলা রাস্তা থেকে যেতে যেতে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এটা হচ্ছে গল্পের প্রধান বিষয়। তাহলে বুঝতেই পারছো, তাহলে এই ভারতবর্ষ মানে সৈয়দ মুস্তফা সিরিজের যে গল্পটা, এই গল্পটা কিন্তু মেনলি আমাদের যে আমরা যে জাতপাতের যে ভেদাভেদ করি হিন্দু মুসলমান,
এর ঊর্ধ্বেও যে আমাদের আরেকটা মেন সম্প্রদায়, সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমরা ভারতীয়। এটাই বোঝানোর জন্য কিন্তু এই সৈয়দ মুস্তফা সিরাজ এই ভারতবর্ষ গল্পটা এখানে লিখেছে। এবার আমরা আলোচনা করব এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এই বছর পরীক্ষাতে আসতে পারে। দেখো, ভারতবর্ষ গল্পে 2024 সালে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু ডিসকাস করি। সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। তাহলে আমি গল্পের প্রথমে কিন্তু আলোচনা করে দিয়েছি যে বুড়ি যখন চায়ের দোকানে এসেছিল তার কেমন ছিল আর কি। দ্বিতীয় কোশ্চেন দেখো, বুড়ির শরীর উত্তপ্ত রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। তারপর দেখো তৃতীয় কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি, তারপর কি ঘটতে দেখা গেল। তারপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে। আর ভারতবর্ষ গল্পে অদ্ভুত দৃশ্যের পরিচয় দাও, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জনতার চরিত্রের বিশ্লেষণ করো। তাহলে গল্পটা তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে আমি এই যে 5টা প্রশ্ন যে তোমাদেরকে দিলাম এই 5টা কোশ্চেনগুলো তোমরা পারবে। আর তোমরা জানো যে গত 2 বছর ধরে এই ধরনের বড় প্রশ্ন আসছে না, সেখানে কি করছে কাট কোশ্চেন 1+1+1+2। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার গল্পের বিষয়টা ভালো করে জানতে হবে, তাহলেই তোমরা এই উত্তরগুলো দিতে পারবে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করলাম। এর পরের ভিডিওটা আবার ঠিক নেক্সট দিনে পাওয়া যাবে।